আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা অতিথি। তোমার ছোট মাসি একটা চোর। তিতিরের মুখে কথাটা শুনে চমকে উঠেছি। তিতির তাকিয়ে আছে আমার দিকে। উত্তেজনায় ওর ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম। ছি তিতির, জানি তুমি ছোট মাসিকে পছন্দ করো না, তাই বলে এভাবে বলবে? নিজের চোখে দেখলে তুমিও বলতে। অনেক দিন থেকেই সন্দেহ হচ্ছিল, তিনি এলেই আমার ভাঁড়ারে জিনিস কমে যায় কেন। এবারে তককে তককে ছিলাম। দেখছি ফ্রিজ থেকে এক খাবলা মাখন তুলে নিয়ে কৌটোয় ভরে নিজের ব্যাগে চালান করছেন। নিজের চোখে দেখেছ? ভীষণ অবাক হয়েছি আমি। নয়তো বলছি কি, তার ছেলের এই আছে সেই আছে, শুনতে শুনতে কান ঝালাপালা। আর এরকম ছেঁচড়ামি, আসলে সবই স্বভাব। তিতির হাত পা নেড়ে বকেই চলেছে। আমার ভালো লাগছিল না। তিতির ছোট মাসিকে একেবারেই পছন্দ করে না, তার যথেষ্ট কারণও রয়েছে। বরাবর এখানে এলেই ছোট মাসি তার ছেলের সংসারের সাথে তুলনা করে এই সংসারের খুঁত খুঁজে বার করার চেষ্টা করেন। তিতির রেগে যায় খুব। আমিও অসন্তুষ্ট হই না তা নয়, কিন্তু এই মুহূর্তে তিতিরের মুখে এগুলো শুনতে ভালো লাগছে না। কিছুদিন ছোট মাসি ছিলেন এখানে, আজই ফিরে গেলেন। কিছুদিন পরপরই আসেন, কিছুদিন থেকে আবার চলে যান। আশ্চর্য হলো, 6 মাস আগেও তাকে চিনতামই না। ছোট মাসি আমার নিজের মাসি নন, আমার মায়ের কোনো লতায় পাতায় সম্পর্কের বোন। 6 মাস আগে এক বিকেলে তিনি হাজির হয়েছিলেন আমার কাছে। নিজের পরিচয় দিয়ে ছলো ছলো চোখে বলেছিলেন, বড় ভালোবাসা পেয়েছি তোর মায়ের থেকে। তুই আমায় দেখিসনি, তোর জন্মের আগেই বিয়ে হয়ে আসামে চলে গিয়েছিলাম। তোর মেশোর রিটায়ারমেন্টের পর কলকাতায় এলেও নানা ঝামেলায় আর যোগাযোগ হয়নি। তোর মেশো মারা গেলেন, শুনলাম দিদিও নেই, জামাইবাবুও নেই। বড় দুঃখ পেলাম রে। আমি মায়ের মুখে তার কথা শুনেছি কিনা মনে করতে পারছিলাম না, তবে মাসি খুবই আন্তরিকভাবে কথা বলছিলেন। বড় ভালো লাগছিল, মনে হচ্ছিল কত আপন। একটু লজ্জিত ভঙ্গিতেই বলেছিলাম, মা তো বেশ আগেই চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে। বাবা গেলেন 2 বছর আগে। মায়ের মুখ থেকে আপনার কথা শুনে থাকলেও এখন মনে আসছে না। ঠিক আছে বাবা, হাত তুলে আমাকে আশ্বস্ত করেছিলেন উনি। তোমাদের কত কাজ নিয়ে থাকতে হয়, সব কিছু মনে রাখার সময় কই, আমি বুঝতে পারছি। চুপ করেছিলাম। আমার পাশে দাঁড়িয়ে থাকা তিতিরের চিবুক ছুঁয়ে আদর করে তিনি বলেছিলেন, কিছুদিন তোমাদের সংসারে থাকতে এলাম গো বৌমা, কোথায় রাখবে আমাকে ঘর দেখিয়ে দাও দিকি। আমার দিকে আর চোখে তাকিয়ে ঘর দেখিয়ে দিয়েছিল তিতির। সেই থেকেই শুরু। কিছুদিন পরপরই তার আগমন হয় এই সংসারে। এতদিন এতকাল সংসারে বেশ হাত পা ছড়িয়েছিল তিতির, কিন্তু এখন ছোট মাসির অত্যাচারে ওর শান্তি বিঘ্নিত হতে লাগলো। একসময় আমারও মনে হতে লাগলো, এ কি রে বাবা, এতটা বয়স পর্যন্ত যাকে চোখেই দেখিনি, তিনি এমন মূর্তিমান উপদ্রব হয়ে দেখা দেবেন তা তো বুঝিনি। এখানে এলে ছোট মাসির একটাই কাজ, নিজের ছেলের সংসারের সঙ্গে তুলনা করে এই সংসারের খামতিগুলো খুঁজে খুঁজে বার করা। কখনো বলেন, বড় গরম রে বাবা তোদের এখানে, শুধু একটা ঘরেই ঠান্ডা মেশিন বসিয়েছিস। রিজু তো রান্নাঘর ছাড়া বাকি সব ঘরেই ঠান্ডা মেশিন বসিয়েছে, কি আরাম। চোখ বন্ধ করেন মাসি। কোনোদিন আবার বলেন, আমাদের বাড়িতে প্রতিদিন 5-6 রকমের পদ রান্না হয়,
নইলে রিজুর মুখে ভাতই রোচে না। অবশ্য রান্নার লোক আছে, তাই সমস্যা হয় না। তুই তো রান্নার লোকও রাখিসনি, বৌমা একা একা করবেই বা কি করে। তিতির রেগে গিয়ে আমার দিকে তাকায়। আমারও রাগ হয় রিজুর কাছে হেরে গিয়ে, যদিও রিজুকে কখনো দেখিনি। রিজু ছোট মাসির একমাত্র ছেলে। সেই ছেলের গুণপনা জাহির করতে করতেই সারা দিন কেটে যায় ছোট মাসির। আমাদের কিছুদিন বিরক্ত করে একদিন তল্পিতল্পা গুটিয়ে ছোট মাসি রওনা দেন ছেলের বাড়ি। আমি তাকে রিকশায় তুলে দিই ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়ার জন্য। সেখান থেকে ট্যাক্সি ধরে নেন তিনি। যাওয়ার আগে প্রতিবারই আমার কাছ থেকে ট্যাক্সি ভাড়া চেয়ে নেন তিনি, এবং বলা বাহুল্য রিকশা ভাড়াও। প্রথমবারেই বলেছিলেন, আমার কাছে বেশি টাকা রাখি না রে বাবা, ভুলো মন কখন কোথায় হারিয়ে ফেলবো, গিয়ে যে দেব তার উপায়ও নেই। রিজু আর বৌমা বাড়িতে থাকবে না, দুজনেরই অফিস আছে। ভাড়াটা তুই যদি দিয়ে দিস খুব ভালো হয়। আমার কাছ থেকে ট্যাক্সি ভাড়া নিয়ে গেলেও আমাদের তার বাড়িতে যাওয়ার কথা তিনি একবারও বলেন না। আমি মাঝে মাঝে বলি, তুমি একবার রিজুদা, বৌদি আর তোমার নাতনি তুয়াকে নিয়ে এসো ছোট মাসি, পরিচয় হোক সবার সাথে ভালো করে। মাসি গর্বের সঙ্গে বলেন, ওদের কি আর সময় আছে, সারা দিন শুধু কাজ আর কাজ। দেখি তবু বলে আসতেও পারে। ছোট মাসি চলে যেতে তিতির ঠোঁট বেঁকিয়ে বলে, 10 মুখে নিজেদের ঠাঁট পাটের কথা বলতেই শুধু শুনি, দেখতে তো কিছু পাই না। ট্যাক্সি ভাড়াটা পর্যন্ত চেয়ে নিয়ে যান। এতবার এখানে এসেছেন, একবারও হাতে করে আমাদের জন্য কিছু এনেছেন? কিছু আনা তো দূর, নিজের বাড়িতে যেতে বলেছেন আমাদের একবারও? আমি কিছু বলি না। ছোট মাসির মধ্যে এমন কিছু একটা আছে, তাকে বড় আপন মনে হয়, তাই খারাপ কিছু বলতে আটকায় আমার। কতবার ছোট মাসি ফিরে যাওয়ার সময় নানা অজুহাতে টাকা চেয়ে নিয়েছেন আমার কাছে, কিন্তু কখনো ফেরত দেননি। যেমন একবার বললেন, কি মুশকিল বলতো বাবা, তুয়াটা বায়না ধরেছিল রসগোল্লা খাবে বলে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তুই আমায় কিছু টাকা ধার দিতে পারবি? পরের মাসেই শোধ করে দেব। আমি দিয়ে দিয়েছিলাম টাকাটা। তিতির বলেছিল, আর পেয়েছো টাকা ফেরত। এতদিন দেখছো তো, ছেলে বিশাল চাকরি করে বলে কত অহংকার। আর এমনিতে ছোট লোকই চাল, একটা পয়সাও হাত দিয়ে গলে না। তিতিরের কথাই সত্যি হয়েছিল। ছোট মাসি টাকা ফেরত দেওয়ার প্রয়োজন মনে করেননি। আমাকে চুপ করে থাকতে দেখে তিতির বলল, তোমার ছোট মাসি ভয়ানক মিথ্যেবাদী। আমার খুব সন্দেহ হয়, হয়তো তাদের অবস্থা ভালো নয়, খবর নিয়ে দেখো। কেন জানি আমার খুব খারাপ লাগলো। মনে মনে ভাবলাম, মাসির বাড়ি থেকে ঘুরে আসবো একবার, সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমার জন্য আরো বড় চমক অপেক্ষা করছিল। মাসির বলে দেওয়া ঠিকানায় গিয়ে দেখলাম, সেখানে রিজু সেন বলে কেউ থাকে না। প্রচণ্ড আশ্চর্য হয়ে বাড়ি ফিরলাম। পুরো ব্যাপারটার মধ্যে রহস্য কি বুঝতেই পারলাম না। তিতিরের কাছ থেকে চেপে গেলাম ব্যাপারটা। ঠিক করলাম, পরের বার ছোট মাসি এলে এই রহস্য উদ্ধার করব। ঠিক তাই করলাম। পরের বার ছোট মাসি ফিরে যাওয়ার সময় লুকিয়ে পিছু নিলাম। ভয়ঙ্কর অবাক হয়ে দেখলাম, রিকশা করে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে না গিয়ে অলি গলি ঘুরে একটা রাস্তায় রিকশা ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে চলতে থাকলেন ছোট মাসি। আমি তার পেছনে হাঁটতে লাগলাম। বেশ কিছুটা হাঁটার পর একটা জীর্ণ বাড়ির সামনে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়লেন ছোট মাসি। আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম। আমাকে দেখে ছোট মাসি এত চমকে উঠলেন যে হাত থেকে ব্যাগটা পড়ে গেল।
বিবর্ণ মুখে আমার দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ভেতর থেকে দরজা খুলে দিল কেউ। আমি ব্যাগটা মাটি থেকে কুড়িয়ে নিয়ে ঘরে ঢুকলাম। ঘরের চারদিকে চোখ বোলাতেই ঘরের মালিকের দৈন্যদশা স্পষ্ট হয়ে উঠল। দেখলাম হুইল চেয়ারে একটা ছেলে বসে আছে। একটা বছর চারেকের ছোট্ট মেয়ে তার পাশে মেঝেতে বসে অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। দরজা খুলে দিল যে বউটা, সেই ছোট মাসির ছেলের বউ। বুঝতেই পারছিলাম। হাঁ হয়েছিলাম আমি। ছোট মাসি কেঁদে ফেললেন হঠাৎ। কাঁদতে কাঁদতে হাউমাউ করে যা বললেন, তার মর্মোদ্ধার করলে যা দাঁড়ায় তা হলো মেসো খুব একটা ভালো চাকরি করতেন না। রিজু চাকরি পাওয়ার পর থেকেই সুখের মুখ দেখেছিলেন তারা, কিন্তু একটা দুর্ঘটনায় রিজুদার দুটো পা প্যারালাইজড হয়ে যায়, চাকরিটাও চলে যায়। তারপরে এই ছোট্ট ভাড়া বাড়িতে তারা উঠে আসেন। শুরু হয় অভাবের সঙ্গে লড়াই। রিজুদার বউই এখন টুকটাক কাজ করে কোনো মতে সংসার চালাচ্ছেন। সব কিছু পরিষ্কার হয়ে গেল আমার কাছে। নিজেদের দৈন্যদশা ঢাকতে অবিরাম মিথ্যে কথা বলে চলেন ছোট মাসি। মিথ্যে বলে টাকা নেন চেয়ে চেয়ে, জিনিসপত্র চুরি করেন। কতটা অভাব হলে মানুষের এই অবস্থা হয়। খুব কষ্ট হচ্ছিল ছোট মাসির জন্য। ফিরে আসার আগে তার হাতে কিছু টাকা দিয়ে এলাম। তিনি ধরা গলায় বললেন, ভালো থাকিস বাবা, পারলে রিজুর বউয়ের জন্য একটা ভালো কাজ জোগাড় করে দে, বেঁচে যায় তাহলে। চেষ্টা করব, এই আশ্বাস দিয়ে চলে এলাম। তিতিরকে সব খুলে বলতে ওর চোখও ভিজে গেল। আহারে, পরের বার ছোট মাসি এলে অনেক যত্ন করব। কিন্তু আমি জানি তিনি আর আসবেন না। এতদিন কত যত্ন করে মিথ্যের আবরণে নিজেদের দিনহীন অবস্থা ঢেকে রেখেছিলেন, আজ সব কিছু আমার চোখে ধরা পড়ে গেল। বড় বিশ্রীভাবে ধরা পড়ে গেছেন উনি। কোন মুখ নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াবেন? আমাদেরই এখন যেতে হবে তার কাছে, তার পাশে দাঁড়াতে হবে এখন আমাদেরই।